শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারককথন। ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। প্রিয় দর্শক, এই আমাদের দেশ, আমাদের অতীতের সংগ্রাম, আমাদের বর্তমানের স্বপ্ন এবং ভবিষ্যতের প্রত্যাশা, এই সব আবেগ মিলে আছে আমাদের দেশের গানে। যে গানগুলো আমাদের গর্ব, যে গানগুলো আমাদের ইতিহাসের সাক্ষী। এখন পর্যন্ত কত কবি, সাহিত্যিক, গীতিকবি, সঙ্গীত শিল্পী তাদের কণ্ঠের পুরো আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে দেশের গানগুলো রচনা করেছেন, তা এখন আমাদের মুখে মুখে, আমাদের হৃদয়ে হৃদয়ে। প্রিয় দর্শক, বিজয় দিবস এ মাসে ছিল 16 ডিসেম্বর। আমরা প্রাণোচ্ছলভাবে উদযাপন করেছি। ডিসেম্বরের প্রতিটা দিনই কিন্তু আমাদের বিজয়ের আনন্দ দেয়, এবং শুধুমাত্র ডিসেম্বর না, যত যাপিত জীবনের প্রতিটি দিন আমরা আমাদের স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি, সেই দিনগুলোই আমাদের বিজয়ের সাক্ষী। প্রিয় দর্শক, এই যে বিজয়ের মাসে যদি নতুন একটি গান নিয়ে কথা বলি, যে গানে আছে ওই যে মাটির গন্ধ, দেশের কথা, আমাদের প্রত্যাশার কথা, তাহলে কেমন হয়? ঠিক তাই, আজ এমন একটি গান নিয়ে কথা বলবো। এই উদ্দেশ্যে দুজন মানুষ আছেন ভীষণ প্রিয় আপনাদের। শুরুতে যার কথা বলবো, তার গান যখন, তার শব্দগুলো যখন কোনো গানকে ছুঁয়ে যায়, তখনই তা কেমন যেন সেরা হয়ে ওঠে। আমাদের সাথে আছেন গীতিকবি কবির বকুল, শুভেচ্ছা। শুভেচ্ছা। এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী লিজা, আমাদের ভীষণ প্রিয় মানুষ, আমাদের পরিবারের সদস্য। আর তার গানের কথা তো বললে শেষ হবে না, অনেক অনেক মায়া, আবেগ। আর এবার তো সে আবেগ আছে দেশের গানে। কেমন আছেন দুজন? অসম্ভব ভালো আছি। আর বিজয়ের মাসে তো ভালো থাকার ব্যাপারটা একটু অন্যরকম। একটা চারিদিকে একটা মানে কি বলে এটাকে, আমরা যে অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা লাভ করেছি, সেটার সুফলটা আমরা বয়ে বেড়াচ্ছি সবাই এই বিজয়ের মাসে। আমি সেটাই অনুভব করছি খুব বেশি করে। এবং আমাদের স্বাধীনতা পরবর্তী পথটা আসলে আমাদের দেশের জন্য কখনোই সহজ ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট পেরিয়ে কিন্তু আজ আমরা এই পর্যন্ত, এবং সংকট আসলে চলবে, কিন্তু তার মাঝে আসলে আমরা চেষ্টা কতটুকু করছি দেশকে ভালোবাসার জন্য, কে কার জায়গা থেকে করছি, সেই জায়গায় এই যে শিল্পীদের একটা ভূমিকা রয়েছে, যে সুরে, গানে, কথায় দেশপ্রেম মানুষের মাঝে জাগিয়ে তোলা, যেমনটি করেছিলেন ওই যুদ্ধের সময় আমাদের কণ্ঠশিল্পীরা, কণ্ঠযোদ্ধারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তো এবারে যে বিজয়, আপনাদের কাছ থেকে যে দারুণ একটা কাজ আমরা উপহার পেলাম, সেটা নিয়ে একটু শুনতে চাই। কবির বকুলকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমাদের সবাই একটা দায়বদ্ধতা আছে, যে আমি যেমন গান লিখি, লিজা যেমন গান করে, তো সবার আমি বলি যে আমাদের জায়গা থেকে আমাদের দেশের প্রতি একটা দায়বদ্ধতা বরাবরই থাকে। তো এবারও যেটা হয়েছে, যে এবার বেশ কিছুদিন আগেই লিজা আমাকে বলছিল, আমরা একটা রিয়েলিটি শোতে ছিলাম, তো সেখানেই সে বলছিল যে ভাই আমরা একটা দেশের গান করতে চাই, ওর খুব ইচ্ছে আর কি। তা আমি বললাম যে অবশ্যই, মানে আমরা তখন থেকে একটা পরিকল্পনা করছিলাম যে একটা গান করব। তারপর এই বিজয়ের মাসে শুরুতেই ও আমাকে আবার হঠাৎ করেই বলল যে ভাইয়া তাহলে আমরা ওই গানটা করি, একটা দেশের গান যদি আপনি লিখেন। তা আমি বললাম যে ঠিক আছে। তারপরে ওই তখন পুরো পরিকল্পনাটা পুরো কিন্তু ওর এই গানটার ব্যাপারে, আমি শুধু লিখে দিয়েছি এতটুকুই। বাকিটা যতটুকুই আমরা এই গানটার সাফল্য বলি বা ভালো লাগা বলি, পুরোটাই কিন্তু লিজার ক্রেডিটস, অল ক্রেডিটস গোস টু লিজা। তো যাই হোক, তো ও পরিকল্পনা, আমি শুরুতে বলছিলাম যে একটা রিয়েলিটি শোতে বসেই কিন্তু এই কথা হচ্ছিল। তো সেই রিয়েলিটি শোতে মানে সেরা 10-এর মধ্যে সেরা 6 এরকম নিয়েই ও পরিকল্পনা করলো যে আমরা ওই বাকেট থেকে আমরা যদি মিলে করি তাহলে ভালো হয়। এবং সেখানে আরেকজন বিচারক ছিলেন, ইমন সাহা। তো পরিকল্পনা মতো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে গানটা করছি। তারপর আমি গানটা লিখলাম। তারপরে লিজা ইমন সাহাকে বলল যে সুর করার বিষয়ে। ও তখন আমেরিকায় চলে যাওয়ার তাড়া ছিল, একদম সময় স্বল্পতা, এর মধ্যেই আমরা ইয়ে করলাম। বাকি 6 জনকে ও বলল, 6 জনের মধ্যে ছিল আপনার জাহিদ অন্তু, অরিন্দল অন্তর, অনিক সূত্রধর, অঙ্কিতা মল্লিক, দীপান্বিতা সিথি, আদিবা কামাল, এই 6 জন তরুণ এই প্রজন্মের। ওরা বেশ সবাই খুব ভালো গান করে। যাক, তারপরে আমরা সুর হলো, এবং একদিনেই লেখা, পরদিন সুর করে তারপর দিন আমরা ভয়েস নেওয়া হলো। এরপর তার একদিন পরেই মাত্র 4 ঘন্টার শুটিংয়ে আমাদের এই গানটা তৈরি হলো। কারণ ইমন শাহ আবার 12 তারিখ চলে যাবে, আমরা 11 তারিখে শুটিং শেষ করে ওই রাতেই
সম্পাদনার জন্য গান ইয়ে করা হলো, প্যানেলে দেওয়া হলো। তারপর তো খুব চটজলদি তারপর তো আমরা দেখতেই পেলাম। আসলে লিজার কাছে একটু জানতে চাই যে কবির বকুল আসলে পুরো ক্রেডিটটাই দিয়েছেন যে গানের পেছনে মূল ভাবনা বা ইচ্ছা শক্তি যতটা ছিল বা অর্গানাইজেশন যে ব্যাপারটা, তো লিজার কাছে আসলে এই চিন্তাটা কবে থেকে এলো, মানে হুট করেই কি আসা? না, আমরা যখন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্বে আমরা যখন তিনজন একসাথে বসেছিলাম, আমি শ্রদ্ধেয় ইমন সাহা, শ্রদ্ধেয় কবির বকুল ওনাদের সাথে যখন আমি বসেছিলাম, তখনই বেশ একটা লম্বা জার্নি ছিল আমাদের। তখন চিন্তা করছিলাম যে যে বাচ্চাগুলো বের হয়ে আসছে তাদেরকে নিয়ে একটা কিছু আমরা ফিউচারে করব, এবং সেই ভাবনা থেকে আসলে যখন 16 ডিসেম্বর আসলো, মানে এই ডিসেম্বর মাসটা আসলো, তখন ভাইয়াকে আমি আসলে ফোন করে বলেছিলাম যে একটা দেশের গান কেন না হয়। মানে সবার সমবেত গান মানেই কিন্তু আমরা ছোটবেলা থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলোই আমরা দেশের গান হিসেবে গাই এখন পর্যন্ত, এবং সেগুলো নিয়ে উদযাপন করি। যখন সমবেত কিছু আয়োজন থাকে তখন আমরা চেষ্টা করি যে দেশের কিছু গান করবার জন্য। সেই তাগিদ থেকেই মনে হলো যে দেশের গানটাই সবচেয়ে বেস্ট হবে। সেখান থেকেই প্ল্যান তো ভাইয়া বললই এভাবে আসলে করা। বাট উদ্যোগটার শুরুটা আমি করেছিলাম, ভাইয়া যেভাবে পুরো ক্রেডিট আমাকে দিয়ে দিল সেটা না কিন্তু, কারণ সবারই সম্মিলিত চেষ্টা ছিল, এবং ভাইয়ার চেষ্টা একটু বেশি ছিল এটা বলতে হবে, কারণ প্রত্যেকটা জায়গা ধরে ধরে করা, যেটা ওনার লেখার দায়িত্ব সেটা করলেই পারতো, বাট বাচ্চাদেরকে একসাথে করা, তারপর ওদেরকে নিয়ে আমরা যে শুটিংয়ে গেলাম সেখানে সবাইকে একসাথে অর্গানাইজ করা। কারণ আমার প্রোডাকশন থেকে আমি সলো কাজ করেছি, বাট এভাবে সমবেত কাজ কিন্তু করা হয়নি। এটা আমার নতুন অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা বলতে গেলে। তো সবার চেষ্টা, তারপর আমাদের রাজ যে ছেলেটা ভিডিও মেক করেছে, তো সেও প্রচণ্ড রকম, মানে ওরও এভাবে কাজ করা প্রথমেই বলবো আমি, কারণ এভাবে একসাথে বড় একটা টিম 6 জন, তারপরে আমরা 3 জন, টোটাল সবাই মিলে 9 জনের একটা স্ক্রিনে এত বড় একটা টিম। তো সব কিছু মিলে আমি বলবো যে সবারই চেষ্টাটা ছিল, সবাই আমরা দেশ, এই যে শুরুতে যেটা আপনি বললেন যে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসা, তো আমি তো আমার জায়গা থেকে আমি তো গানে গানেই দেশকে ভালোবাসবো, ভাইয়া লিখেই। আর ইমনদা কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছে এই অল্প সময়ের মধ্যে। আমি মনে করেছিলাম যে উনি এত উইদিন শর্ট টাইমের মধ্যে হয়তো বা মানা করে দিতে পারে যে এত শর্ট টাইমে করবে না, বাট উনি একদম ফ্লাইট থেকে নেমে গানের মাস্টারটা করার জন্য, আবার দেশের বাইরে থেকে আসলে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে মাস্টারটা করে নিয়েছিলাম গানটা, ভাইয়াই কমিউনিকেশন করেছে ইমনদা। তো উনি কোনো দিক দিয়ে একটু ছাড় দেয়নি যে ঠিক আছে এখানে একটু আমরা ছাড় দিই, কোনো দিক দিয়ে ছাড় দেয়নি, সর্বোচ্চ পরিশ্রম করেছে আমি বলবো পুরো টিমের এফোর্ট। বাহ, দারুণ। সত্যি যে মনে হয় সমবেত গানগুলো যখন আমরা করি বিভিন্ন প্রোগ্রামে বা দেশের আয়োজনে, তখন কিন্তু এই গানগুলো খুব প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এই যে বলছিলেন যে দলগত কাজ করার কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে, যে নিজস্ব একটা প্রোডাকশন করলে যে ধরনের ডিফিকাল্টিস, দলের সাথে কাজ করলে একটু ডিফারেন্ট হয়। লিজা, এক্সপিরিয়েন্স আসলে সবথেকে কঠিন কাজটা কি মনে হয়েছে? আমার মনে হয় এই জায়গাটা আমার ছোট ভাইয়ের কথা বলতে হবে, আমার শুভ, কারণ ও একদম সবাইকে একসাথে অর্গানাইজ করেছে। আর আমি তো যেমন আমি এটা বলতে চাই অন ইয়ারে, জানি না বলা ঠিক হবে কিনা, এই গানটার মাস্টার আমরা 8 বার করেছি। হ্যাঁ, 8 বার মাস্টার করা হয়েছে, পছন্দ হচ্ছে না আবার একটু চেঞ্জ করছি আবার, বাট আমার কোনো গান কিন্তু এতবার আমি কিন্তু মাস্টার হয়নি। ইভেন তো ওই যে বললো দেশের বাইরে থেকে মাস্টার পাঠিয়ে, সেটা ইমন এখানে একটা মাস্টার করা হয়েছিল, কারণ ও তো ফ্লাইটে তখন, এবং ওইটা দিয়ে যখন সম্পাদনা শেষ হয় সেটা আবার ইমন বলল যে না আমি মাস্টার দিচ্ছি, ওইটা পাওয়ার জন্য কোনো কম্প্রোমাইজেশন এখানে হবে না আসলে। তো এভাবে করা, আর হচ্ছে ভাইয়া আমার মনে হয় লেখাটা ভাইয়া সবচেয়ে তাড়াতাড়ি করেছে, হ্যাঁ, এবং সবচেয়ে পারফেক্ট আমি বলবো, এত সুন্দর সহজ কথা উনি লিখেছেন আমাদের সবার জন্য। এবং তারপরের কাজগুলো আমরা ভয়েস দিলাম, সবাই মিলে ভয়েস নেওয়া, এতগুলো ভয়েস একসাথে, সেগুলো আবার লাইভ গিটার নেওয়া, লাইভ হচ্ছে বাঁশি নেওয়া, সব কিছু কি বলে এগুলো সব যখন নেওয়া হলো তখন দেখা গেল যে বেশ বড়সড় একটা প্রজেক্ট হয়ে গেছে। তা আমার যে ডিরেক্টর ছিল সে বারবার বলছে আপু গান দিচ্ছেন না, গানটা প্রিপেয়ার হতে এত আসলে সময় লাগলো। এমনি সলো গান দেখা যায় যে একজনের ভয়েস সুন্দর করে খুব অল্প সময়ে দেওয়া যায়, বাট এটাতে আসলে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, যে কোনো দলগত কাজ করলে বেশ একটু সময় নিয়ে করা উচিত। আমরা যেমন
আমার মনে হয় আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র আমাদের সবার Teamwork. টিম ওয়ার্কটা, এবং সবাই চাচ্ছিল যে একটা দেশের সুন্দর গান হোক। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে যদি আরো সময় নিয়ে আপনি কাজটি করতেন তাহলে হয়তো আরো একটু ভালো ফিডব্যাক আসতো? আর না, এই গানটা এরকমই হোক, এরকম কি এটা কোনো এটা চাই। প্রত্যাশা না ছিল? না, না। এটা আমার মনে হয় যে সর্বোচ্চটাই হয়েছে, যেটা সর্বোচ্চটাই সর্বোচ্চ হয়েছে, হ্যাঁ। এখন হয়তো আমরা যে বললাম যে কম সময়ে আমরা ইয়ে করেছি, ভিডিও আমাদের যে শ্যুট হয়েছে একদম কম সময়, কারণ সকালে আমাদের অন্য জায়গায় আসলে শ্যুট করার কথা ছিল, সেখানে গিয়ে আমরা অনুমতি পাইনি বলে সেখানে করা হয়নি। তারপর পরে আরেকটা আরেকটা ব্যাপার, জায়গায়, আমাদের এই যে শীতের সময়টা আমাদের সান কিন্তু খুব কম তাড়াতাড়ি থাকে, চলে সময় যায়। থাকে। আমরা রোদটা কম পাই, আমরা কিন্তু দিনটা ছোট হয়ে যায়, তখন আমরা বেশ কয়েকটা জায়গা সিলেক্ট করলেও কিন্তু আমরা মুভ করতে পারছি না। তো এই ব্যাপারগুলো আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। আর বাট গানটা নিয়ে আমি যত মানুষের কাছ থেকে শুনেছি সবাই খুব প্রশংসা করেছে। ইভেন অনেকেই বলেছে যে দেশের নতুন মৌলিক গান, এমন দলগত মৌলিক গান আসলে এমন এই সময়ের মধ্যে খুব একটা হয়নি। আরেকটা বড় ব্যাপার হলো যে এটা আসলে সময়োপযোগী গান হয়েছে। Exactly. এই সময়ে আমাদের সবারই কণ্ঠেও একটাই কথা থাকা উচিত যে আমরা সবাই বাংলাদেশ। আমি আসলে ওই দিকে একটু ফোকাস দিয়েছি। আমি বলি যে এই গানটার বিশেষত্ব হলো ওই একটা লাইনে, আমরা সবাই বাংলাদেশ। এবং বিজয় দিবসের দিন কিন্তু আমাদের চ্যানেল আইতেও এই গানটি সম্প্রচারিত হয়েছে, আমরা সকলে মিলে দেখতে পেরেছি। আমরা খুবই কৃতজ্ঞ যে এই গানটি চ্যানেল আই প্রচার করেছে এবং অনেকবার করেছে। কারণ দেশের গান তো শুধু করেই লিজা তার চ্যানেলে তুলে দিলে হলো না, এই গানটা তো সবার জন্য হতে হবে। সর্বজনীন করার জন্য আসলে চ্যানেলগুলোর ভূমিকা অনেক বেশি। সেই ক্ষেত্রে লিজা আমাকে নিজেই বলেছিল, সেটা লিজাই একটু বলতে পারে যে চ্যানেল। হ্যাঁ, মানে আমি বলেছিলাম যে দেশের গান যেহেতু অনেক সময় দেখা যায় নিজের প্রোডাকশনে কাজ করলে ইউটিউবে একটা রেস্ট্রিকশন থাকে বা ক্লেম থাকে, তো আমি সেই ব্যাপারটা আসলে চাইনি। আমি চাচ্ছিলাম যে গানটা উন্মুক্ত থাকবে, যে কেউ চাইলে সেটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, তার মানে কি এই গানের জন্য আপনি কোনো কপিরাইট ক্লেম করবেন না? হ্যাঁ, এই গানটার জন্য আমি কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না, যে কেউ হোয়াইট লিস্ট করা, হোয়াইট লিস্ট করা, যে Okay, কেউ okay. চ্যানেলে তারা বাজাতে পারবে, আপলোড করতে পারবে, শুনতে পারবে, গাইতে পারবে। কারণ যে কোনো একটা গানের আমি দেখা যায় যে মাঝে মাঝে নিজের গানও অন্য চ্যানেলে গাইতে গেলে রেস্ট্রিকশন আসে। হ্যাঁ, তা আমি চাই না যে এই গানটাতে এরকম কিছু থাক, সবাই গাইবে, গান সবার জন্য। বাহ, এটা বেশ সাহসী উদ্যোগ একটা শিল্পীর কাছ থেকে, কারণ নিজের গানকে আসলে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কালচারটা আসলে এখন একটু কমে, কিছু দায়বদ্ধতার জায়গা আসলে থাকে বা নিজস্ব ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে, বাট আপনি দেশের গানকে আসলে নিজের জন্য না সকলের জন্য, এই শিল্পীরা বিষয়টা আমার আসলে কাছে খুব ওভাবেই ভালো চায়। লেগেছে। অনেক সময় প্রোডাকশন হাউসের একটু রেস্ট্রিকশন থাকে, থাকে। বাট সব শিল্পীরাই কিন্তু চায় যে তার গান সবাই শুনুক, বাজুক, সবাই গাক। আচ্ছা, কবির বকুলের কাছে একটু আসতে চাই। কবির বকুল তো খুব জলদি গান লিখতে পারে, আবার অনেক সময় নিয়েও আসলে গান লিখতে পারে, যে দুটি লাইনও হয়তো অনেক সময় ধরে ভেবে করতে পারে। আচ্ছা, গীতিকবির কাজ কি আসলে? গীতিকবি কি শুধু লেখার পরে তার দায়বদ্ধতাটা আসলে কোথায় থাকে? দায়বদ্ধতা পুরোটাই, মানে গানটা শেষ হওয়া পর্যন্ত সুরকার সুর করলো, তখনও দেখা যায় যে গীতিকারের সঙ্গে বসে যদি সুরটা করা হয় তাহলে আসলে এটা তো একটা কেমিস্ট্রি। তো সেই জায়গায় যদি সুর কথার সঙ্গে যদি মিশেলটা না হয় তাহলে কিন্তু অনেক সময় ভালো কথাও কিন্তু মার খেয়ে যায়। তো এই গানটাও তেমন, যে এই গানটার জন্য যেমন সুর, সেই সুরটাই ইমন শাহ করেছে। আবার সিঙ্গারের কণ্ঠে লিজা এবং তার সঙ্গে সমবেত যারা ছিল সবার কণ্ঠে যদি সেটা ভালো করে না উতরে যেত তাহলে কিন্তু গানটা এত সুন্দর লাগতো না, শ্রুতিমধুর লাগতো না। আবার দেখা যাচ্ছে আমরা যে ভিডিওটা করেছি সেটা যদি ওই কথার সঙ্গে সম্পৃক্ততা না থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো না আর কি। তো ওই যে একটা কথাই, সেটা আসলে সম্মিলিত প্রয়াস। তো আমার দায়বদ্ধতার যেটা বলছিলেন যে এই গানটার বেলায়ও তাই হয়েছে, কথা লিখে দিয়েই সারা তা না, এরপর সুরকার সুর করেছে, তারপরে সেটা কম্পোজিশন হয়েছে, আমরা স্টুডিওতে ভয়েস নিয়েছি, তারপরে সম্পাদনা টেবিলে যখন গানটা গেছে সেখানেও অনেক রকম আমরা ওই যে ও বললো যে 8 বার এটা আমাদের সম্পাদনা হয়েছে। তো এই জন্য ভিডিও কারেকশন তো থাকেই, কিন্তু আমি ভাইয়াকে বলতে চাই যে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাতে চাই ভাইয়া সাথেই বসে আছে, ভাইয়া এবং ইমনদা দুজনের কাছেই, যে এত সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা হয়েছে। আর বিশেষ করে ভাইয়া কিন্তু বলছিলাম যে গান লেখা নিয়েই শেষ না, প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু উনি মনে করেনি যে এটা লিজার কাজ,
এটা মনে করেছে উনি উনার কাজ, যেটা আমাকে খুব বিস্মিত করেছে। এবং তো এই আরেকটা বিষয় বলি যে ও যখন আমাকে বলেছিল গানটার বিষয়ে, আমি পরদিন আবার ঢাকার বাইরে যাব, তো এই জন্য আমি ভাবছিলাম যে দ্রুত গান ইমনও আবার বাইরে চলে যাবে, তো সেই জন্য আমি কিন্তু প্রথম ও আমাকে সন্ধ্যাবেলা, ভাইয়া গান হয়েছে, রাতেবেলা আমি যখন বাসায় ফিরছি বললো ভাইয়া গান হয়েছে, আমি লিখি কিছু করেছেন, তাই আমি বললাম যে একটা মুখ চিন্তা করেছি, আরেকটা গান ছিল কিন্তু এটা, একটা আমি চিন্তা করেছি, ওকে আমি শুনালাম, বললো বাহ খুব সুন্দর, খুব ওটাও সুন্দর। ভালো ছিল। তারপরে আরেকটা গান শুনেছি। আমি বললাম যে বাসায় গিয়ে তোকে আমি পাঠিয়ে দিচ্ছি। তা আমি বাসায় যেতে যেতে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, আমার মনে হলো যে না এটা বোধহয় আমার, আর এই কথাটা তখন মাথায় এলো, আমার মনে হলো যে এটাই পারফেক্ট। এরপরে রাতেবেলা ওকে আমি 12:30 না 1:45 সময় আমি ওকে এই গানটা লিখে দিয়েছে। আমি বলি আগের তো এইরকম কথা ছিল না, আমি পরে বললাম বললো যে যে না, পুরোটাই চেঞ্জ। আমি এইটাই মনে হয় ঠিক আছে। তারপর ইমন শাহকে আমি রাত 15-2টার সময় ফাইনাল করে পাঠালাম। তারপর তো আমি পরদিন আবার ঢাকার বাইরে গিয়েছি, ওই সময় কম ছিল সেই জন্য। তো আমার কাছে পুরো গানটা যখন আমরা করছিলাম, আমার কাছে একটা উৎসব ব্যাপার লাগছিল, খুবই ভালো লাগা ছিল সবাইকে নিয়ে একসাথে একটা কাজ করা। মনে হচ্ছিল না যে প্রফেশনাল কোনো গান বানাচ্ছি। আমার মনে হয় যে দেশের গান হোক বা সমবেত কোনো কাজ, এমনই মনে হয়। সত্যি তাই, এটা টিম ওয়ার্কই আসলে একটা কাজকে সকলের কাছে পৌঁছে দিতে পারে। যেমন আগের ক্ষেত্রে শোনা হতো, আগে যে দেশের গানগুলো আমাদের কাছে ভীষণ পরিচিত, সবার মুখে মুখে শোনা যায় একটি গানের পেছনে কতগুলো মানুষের অবদান আসলে ছিল, বা একসাথে বসে কাজটা করা, এখন যেটা আসলে খুব কম পাওয়া যায়, যে একসাথে সকলকে এক করা যায় না। কবির বকুলের কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত একটা গান লিখতে সর্বোচ্চ কত সময় নিয়েছেন? মানে এটা তো একটা গানের ব্যাপারে তো না, সব গানের, সব মানে এখন পর্যন্ত আপনার মনে হয় যে সবচেয়ে দ্রুত সবথেকে দ্রুত এবং সবথেকে দেরি, মানে সবথেকে সময় নিয়েছেন কোন গানটি করতে? এটা তো বলা যাবে না, তবে এটা আমি বলতে পারি যে দ্রুততার লিস্টে এটা পড়ে যাবে আর কি। কারণ ওকে আমি ফোনে, ও যখন জিজ্ঞেস করেছিল, আমি তখন বাসায় ঢুকছি, আমি ও কথাটা বললাম, বললো যে ভাইয়া খুব সুন্দর। তো আমি তো বাসায় ঢুকে তারপরে আমি বললাম যে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, আমার মনে হয় যে অন্য কিছু, এবং সাথে সাথে লিখে আমি কিন্তু পাঠিয়েছি। উইদিন 5 মিনিটস অর 10 মিনিটস? তো এইটা কতটুকু সময় হবে? ওইরকমই আর কি, 10 মিনিটস, 5 to 10 মিনিটস। 5 to 10 মিনিটস তো দ্রুততম সময়। এইটা আমি বলবো যে এরকম অনেক গান আছে যেটা আর লম্বা সময় যেটা, সেটা বলেন। মানে গানের কথা বলতে হবে না, বাট কতটা সময় নিয়ে আপনি একটি গান লিখেছেন, যে অনেক সময় লেগেছে, সেই সময় সীমাটা কতটুকু সময়, ওটা জানতে চাই। এইটা তো আসলে বিচ্ছিন্ন হবে, মানে ধর না কোনো গান হয়তো মুখটা আমার মাথায় এসছে, আমি সেটা কোথাও টুকে রেখেছি, তারপর অন্তরাটা আমি হয়তো দেখা গেল যে 3 মাস 6 মাস পরে লিখেছি। সেটা দেখা গেল যে ওই মুখটা আমি যখন আমি অডিওতে কাজ করতাম, সেটা আমি ব্যাক টু 90s এর কথা বলছি, তো দেখা গেল যে গানের মুখটা আমার খুব পছন্দ হলো, তো মাথায় এসছে, আমি লিখে রেখেছি। এমনও দেখা গেছে মধ্যরাতে হয়তো যখন মাথায় এসছে, তখন সবাই তো ঘুমাচ্ছে, এখন উঠে লাইট জ্বালিয়ে গানটা লিখতে হবে, সেই জন্য অন্ধকার মধ্যে কাগজ নিয়ে লিখেছি। সকালে উঠে দেখলাম যে একটা লাইন দক্ষিণ দিকে, একটা উত্তর দিকে চলে গেছে, তো এরকম হয়েছে। এরপরে ওই মুখটা তো লেখা, তারপরে আমি সেটা হয়তো শিল্পীকে শুনিয়েছি বা সুরকারকে দেখিয়েছি, যখন আমি অডিওতে কাজ করি সেই সময়ের কথা বলছি। তো তারপরে তখন ওই সুরকার হয়তো গানটা দেখে পছন্দ করে সুর করে রাখলেন, তারপরে অথবা আমি শিল্পীকে শুনিয়েছি, বললো যে এই গানটা আমার জন্য রেখে দাও। তো ওই যে মুখটা হয়তো তখন শুধু রেখে দেওয়ার মতোই। তারপরে যখন অ্যালবাম করতে যান, যেমন শিল্পী তপন চৌধুরী, তার অনেকগুলো গান আছে এরকম, আমি তখন তার সঙ্গে থাকতাম, তো ভালো মুখ লিখলেই আমি তপনদাকে শোনাতাম, দাদা এই যে মুখটা লিখেছি, তো বলেন খবরদার কাউকে দিও না, আমি করবো। তো ওই জন্য মুখটা এরকম রেখে দিয়েছি। পরবর্তীতে হয়তো প্রণব ঘোষের কাছে গেছি, উনি সুর করেছেন। তারপরে যখন অ্যালবামের কথা এলো, তখন আবার দেখা গেল যে অন্তরাটা বসে তখন করেছি। তো এরকম বিচ্ছিন্ন হবে। আবার চলচ্চিত্রের গানটা আবার এটা ফরমাইশি কাজ। আমরা আগে যেমন ছবির গল্প নিয়ে বসতাম, সবাই সুরকার, আপনার ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার সবাই মিলে ইউনিট পুরো বসতো, সেখানে গল্পটা শোনানো হলো, শোনানোর পর সেখানে বসে বসে আমি গান লিখে দিয়েছি। অসংখ্য গান আছে যেগুলো ওখানে বসে লিখেছি, ওখানে শুরু হয়েছে। এইভাবেও দ্রুততার মতো গান হয়েছে। ইভেন দো এই যে আমি কথা প্রসঙ্গে চ্যানেলের ব্যাচেলার যে ছবিটা, সেই ছবিতে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত, সেই ছবিতে আমি প্রথম আলোয় কাজ করি। তো উনি একদিন অফিসে এলেন আনিসুল হকের সঙ্গে দেখা করতে। তো ঢোকার সময় উনি আমাকে দেখে বললেন, এই বকুল ভাই, আমার ছবিতে একটা গান লিখতে হবে। তো উনি আমাকে ওই প্রেক্ষাপটটা বললেন, হ্যাঁ, সিকোয়েন্সটা বললেন। তো তো যাই হোক, তো তারপরে উনি আনিসুল হকের সঙ্গে কথা বলতে চলে গেলেন। তো উনি যখন ফিরছেন, আমি তো আমার রুম থেকে বাইরে দাঁড়িয়েছিলাম।
উনি যখন ফিরছেন তখন বকুল ভাই মনে আছে তো গানটা কিন্তু আমি লিখে দিয়ে দেন। আমি একটু দাঁড়ান, আমি ওনাকে হাতে কাগজটা ধরিয়ে দিলাম। তো উনি বললেন যে লিখে ফেলছেন? আমি যে দেখেন। তো উনি দেখে বলে যে বাহ সুন্দর হয়েছে। তো উনি নিয়ে চলে গেলেন। তারপরে আমরা কিছুদিন পরে দেখলাম সেই গানটা অডিও মানে যে সুর করেছে এবং গেয়েছে সেই আমাকে ফোন করে বলে দোস্ত তোর একটা গান করেছি। আমি বললাম কোন গান? বলে তোকে পাঠাই শুন। তারপরে আমাকে পাঠালো, আমি দেখলাম সে বিখ্যাত গান কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কত মজার মজার স্মৃতি আর ঘটনা আসলে একটি গানের পেছনে, মানে ছোট বা বড় বলতে কোনো কথা নাই, মানে একটা গান একটা শিল্পীর কত কাছে একটা জায়গা সেটা বোঝা যায় কবির বকুলকে দেখে। মাথায় চট করে চলে আসলে গান হয়ে যায়, আবার অনেক সময় আসতেই চায় না জানো। লিজার কাছে একটু জানতে চাই যে আরো কোনো কাজ করছেন কিনা? এখন তো বিজয়ের মাসে দেশের গান নিয়ে ব্যস্ততা অনেক বেশি ছিল। কিছুদিন আগে একটা নেই অধিকার শিরোনামে একটি গান আপনার পাবলিশ হয়েছে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে, সেই গানের অভিজ্ঞতাটা কেমন ছিল? ওই গানটা তো আমি করেছিলাম হৃদয় খান ওনার কম্পোজিশনে এবং ওনার সুরে, আর লিখেছিল তৌফিক। সে তো খুবই জনপ্রিয় র্যাপার, বাট গানের সংখ্যা কিন্তু তার লেখা কম। তো 2 বা 3টে গানের মধ্যে এই গানটা ছিল। অনেক থাকে না যে মনের ভাব গল্প আকারে কোনো গান, এই গানটা আসলে ওইরকম ছিল। আমার ইউটিউব চ্যানেলে আমি যেটা চেষ্টা করি যে আমার নিজের পছন্দের কিছু গান একদম খুব বাণিজ্যিক ধারা থেকে বাইরে এসে যে গানগুলো আমার ভালো লাগার, তো সেরকম কিছু গান দিতে। তো ওই গানটা ওর মধ্যেই একটা, কিন্তু যেহেতু প্রোগ্রাম করতে হয়, স্টেজে গাইতে হয়, দেখা যায় যে অডিয়েন্স একটু মজার গান চায়, একটু ফান গান চায়, বিভিন্ন ধরনের মেলোডি গান চায়, সব কিছু আমাদেরকে বিবেচনা করতে হয়। তো সেই জায়গা থেকেও কিছু গান রেডি আছে। নেই অধিকার তো বের হলো, প্রশংসা পেয়েছি সবার, কিন্তু সবাই আমার কাছ থেকে যেটা চায় যে একটু মজার গান বা একটু স্টেজের গান, ওইরকম কিছু গান, উৎসব গান। হ্যাঁ, তো সেরকম কিছু গান আমার সুরেলা গান, এটা ঠিক, আমি সুরাইয়া টাইপের গান। ও সুরাইয়া টাইপের গান, হ্যাঁ ওইরকম সুরেলা গানও শুনতে চাই, সুরাইয়া টাইপের গানও শুনতে চাই। তো সেই রকম গান কিছু রেডি আছে আমার, যেগুলো হচ্ছে আমার আপকামিং প্রজেক্ট, যেগুলো আসবে ইউটিউব চ্যানেল থেকে। তো ওরকম কিছু গান আছে, শওকত আলী ইমন ভাই করেছেন। আমি জানতে চাই যে দুজন মানুষ পাশাপাশি বসে আছে, এরা আসলে কত গুণে গুণান্বিত, কত কিছু পারে একসাথে, আমি জানতে চাই। আমি খুবই, মানে আমার খুব ভালো লাগার জায়গা এবং আমি খুব ব্লেসড। আমি বকুল ভাই ওনার সাথে এখানে বসেছি, উনি খুবই গুণী মানুষ, আমার অনেক শ্রদ্ধাভাজন, এবং উনি যে আমার সাথে যে এত সুন্দর একটা সম্পর্ক, কখনো মনেই হয় না যে উনি ওখানে তারা, আর আমি আগে দেখতাম ওনাকে। একদমই না, একদমই কথাটা ঠিক না। এটা আমরা একটা পরিবারের মতো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে আমি অনেক বড় বা ও অনেক ছোট, এটা কখনো ভাবিনি, ভাবনার মধ্যে আনতেও চেষ্টা করিনি। ঠিক আছে, এটা আপনার উদারতা বলতে হবে। এটা মানে এইভাবে বললে আমার কাছে একটু অস্বস্তি লাগে বটে, আমি বোধহয় বিরাট একটা কিছু হয়ে গিয়েছি, কিন্তু কখনো সেটা আমার মনে হয়নি। আমি যেখানে আছি সেখানেই আছি, এবং সেই জায়গা থেকে আমি আসলে গানের বিষয়ে আসলে আমার একটু ফ্যাসিনেশনটা একটু বেশি। ও যেমন ওই যে দেশের গানের কথা বলেছে, ও আমাকে ওই সময় যেটা কাজ করে, যে সবাই দেখা যায় হয়তো বলে যে একটা রোমান্টিক গান, একটা ধুমধারাক্কা গান এরকম চায়, কিন্তু দেশের গানটা তো সবাই ওইরকমভাবে চায় না। তো ও বলেছে যখন, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমরা দায়বদ্ধতার জায়গা থেকে বলি, আর যে আমি সবসময় দেশের গান করতে খুব চাই, যে প্রচুর গান হোক। আমার অবশ্য অনেক গান আছে দেশের গান, তো সেই জায়গা থেকে আমি কিন্তু ওইটা বিচার করিনি যে আমি অনেক বড় বা আমাকে এইভাবে বলছে, সেটা না। এটা সবসময় বলি। আর লিজা তো আমার পরিবারের মানুষ হিসাবে আমি সবসময় দেখি, চ্যানেলেরকেও যেমন মনে করি যে আমি চ্যানেলের পরিবারের একজন। আমরাও তাই বিশ্বাস করি, তাই মনে করি যে আপনারা সকলে, যে যারা শিল্পীরা আছেন, যারা আমাদের শিল্প সংস্কৃতির জন্য আসলে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তারা হচ্ছে আমাদের পরিবারের অংশ, এবং তারা যেন যোগ্য সম্মানটুকু আমাদের থেকে পায়, যেটা তারা আসলে ডিজার্ভ করে। আচ্ছা লিজা, আর কি কি পারেন একটু বলেন, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর পাইনি। আপনি দুর্দান্ত মডেলিং করেছেন এখানে, মনে হচ্ছে যে আপনি অভিনয় শিখে এসেছেন, এবং খুব ভালো এক্সপ্রেশন। আমি একটু বলতে পারি, ওর একটা, অনেকে অবশ্য জানে, আবার অনেকে জানেন না, হয়তো যারা এখন দেখছেন তারা জানেন কিনা আমি জানি না, ও কিন্তু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। ঠিক আছে, আমি জানতাম না। তো ওইটা আমি খুব চাই যে ওকে আমি ওই দিনও বলেছি যে তুই আবার প্র্যাকটিস ছেড়ে দিয়েছিস কেন, আবার করতে পারিস তো। হ্যাঁ, কি বলবেন লিজা, কি বলবেন? শীত তো চলে এলো, এবার কি শুরু করা যায়?
না, ব্যাডমিন্টন আমার খুব কি বলে অনেক ভালোবাসার একটা জায়গা। গান তো আমাকে সবাই ভালোবেসে আমাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছে এবং আমি সেই আমার দায়িত্বের সাথে যেটা যতটুকু পারা যায় করার চেষ্টা করছি। আর খেলাটা হচ্ছে আমার আমার নিজের একটা ভালো লাগার জায়গা। দেখা যায় যে শো করতে গেলাম ঢাকার বাইরে তো প্রচুর কাজ করতে হয় আমাদের, তখন যদি কোর্ট দেখি তখন একটা র্যাকেট আর কর্ক নিয়ে দাঁড়ায় যাই যে একটু খেলি, ওই অতটুকুই। বাট প্রফেশনালি আসলে খেলাটা সম্ভব না, কারণ গান খেলা দুটো দুমেরুর জিনিস আসলে। তো দুটো আসলে একসাথে হয় না। আমি জানি না আল্লাহ কিভাবে আমাকে আমার এই জিনিসটা চলে আসলো আমার মধ্যে। বাট যখন খেলাটা খুব চাচ্ছিলাম এবং কোচের কাছে শেখা শুরু করছিলাম, তখন দেখলাম যে আমার গুরুজির কাছে যখন বসতাম এবং কোচের কাছে যখন খেলা শেখাটার জন্য যেতাম, দেখা যেত যে দুটো একসাথে আসলে পসিবল না, যে কোনো একটা বেছে তাই নিতে আপনি হবে। সঙ্গীতকে আসলে বেছে নিয়েছেন। হ্যাঁ। এটা আসলে আমাদের জন্য আলাদা রকম প্রাপ্তি যে আমরা এত ভালো একজন সঙ্গীত শিল্পী পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে গল্প যখনই জমে ওঠে তখনই মনে হয় বিদায় নেওয়ার পালা চলে আসে। তবে আগামীতে আবারও আপনাদের কোনো কাজ নিয়ে পাবো একসাথে, সেই প্রত্যাশায় আজকে থেকে বিদায় নিতে চাই। এবং যদি শেষ করি আপনাদের দুজনের কন্ট্যাক্টটা গানের ছোট্ট কিছু অংশ দিয়ে, তাহলে খুব ভালো লাগবে। দুজনের কণ্ঠে হলে তো এই গানটাই হতে পারে। হ্যাঁ, অন্য হতে গান তো- পারে। আর তার আগে আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে এত সুন্দর করে আমাদের সাথে সঞ্চালনা করবার জন্য। আর চ্যানেল আই তো পরিবার যখন বলেছেন, আসলেই পরিবার, কারণ চ্যানেল আই শিল্পী বান্ধব একদমই, এবং তারা কিন্তু খুঁজে খুঁজে সবাইকে একসাথে করে এবং সবাইকে তাদের ভালোবাসার ছায়ায় রাখে। এটা খুবই একটা আমি বলবো যে আমাদের জন্য খুবই প্রাপ্তির Blessed. জায়গা। We are blessed. এবং হ্যাঁ, উই আর ব্লেসড। এই জন্য ধন্যবাদ দিতে চাই চ্যানেল আইকে সবসময় আমাদেরকে পাশে রাখার জন্য, কাছে রাখবার জন্য। আর বকুল ভাইকে ধন্যবাদ, সুন্দর একটা গান দিয়েছেন আমাকে। তোমাকে ধন্যবাদ যে গানটি আমরা করতে পেরেছি। আর চ্যানেল আইকে তো সব সময়ের জন্য আমি মনে করি যে হৃদয়ে বাংলাদেশ, হৃদয়ে চ্যানেল আই। সত্যি গান শুনতে শুনতে তবে আমরা বিদায় নিই। আমি দর্শকদের থেকে ছোট্ট করে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। গান বেঁচে থাকুক আমাদের হৃদয়ে, আমাদের দেশের কথা বলুক, দশের কথা বলুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিব গান শুনতে শুনতে। আমরা এখানে আমাদের বাচ্চাদেরকে খুব মিস করতেছি। আর হচ্ছে ইমনদাকে ধন্যবাদ এত সুন্দর কম্পোজিশন করার জন্য। ভাইয়া একটু আমার সাথে, আমরা সবাই। আমার মুখে বাংলাদেশ, আমার বুকে বাংলাদেশ, সুখে দুঃখে আমার বাংলাদেশ। আমার গানে বাংলাদেশ, আমার প্রাণে বাংলাদেশ, পিছু টানে আমার বাংলাদেশ। জন্ম বাংলাদেশ, মৃত্যু বাংলাদেশ, আমার শুরু আমার শেষ আমার বাংলাদেশ।